নমস্কার বন্ধুরা, আমি দেবদীপ আর আপনারা শুনছেন চ্যানেল অলিখিত অন্ধকার। আজকের যে গল্পটা আপনারা শুনতে চলেছেন সেই গল্পটির নাম হলো মেডেল, আর এটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে অন্ধকারে ডুবে যাই অলিখিত গল্পের খোঁজে। কয়েক বছর পূর্বেই এ ঘটনা ঘটেছে, তাই এখনো মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া সবই মিথ্যে। আমারই কোনো শারীরিক অসুস্থতার কারণে হয়তো চোখের ভুল দেখে থাকবো বা ওই রকমই কিছু, কিন্তু আমার মন বলে তা নয়। ঘটনাটি মিথ্যে ও অবাস্তব বলে উড়িয়ে দেওয়ার কোনো কারণ ঘটেনি। আমার তখনকার অভিজ্ঞতাই সত্যি। এখন যা ভাবছি তাই হয়তো মিথ্যে, হয়তো কি তাই মিথ্যে। ঘটনাটি একবার খুলে বলা খুবই দরকার। প্রসঙ্গক্রমে গোড়াতেই এ কথা বলে রাখি যে গত 10 বছরের মধ্যে আমার শরীরে কোনো রোগবালাই নেই। আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ, এবং যে সময়ের কথা বলছি এখন থেকে বছর 4 আগে আমি তখনও সম্পূর্ণ সুস্থই ছিলাম। আমার স্কুল মাস্টারের জীবনে আশ্চর্য বা অবিশ্বাস্য ধরনের কখনো কিছু দেখিনি। অন্য 5 জন স্কুল মাস্টারের মতোই অত্যন্ত সাধারণ ও একঘেয়ে রুটিন বাঁধা কর্তব্যের মধ্যে দিয়ে দিন কাটিয়ে আমি চলছি বহু বছর ধরে। সে বছর বর্ষাকালে গরমের ছুটির কিছুদিন পরেই একদিন ক্লাসে পড়াচ্ছি। এমন সময় একটি ছেলে আর একটি ছেলের সঙ্গে হাত কাড়াকাড়ি করে কি একটা কেড়ে বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেটা আমার চোখে পড়ল। আমি ওদের দুজনকেই অমনোযোগিতার জন্য ধমক দিতেই অন্য একটি ছেলে বলে উঠল, স্যার, কামিক্ষ সুধীরের মেডেল কেড়ে নিচ্ছে স্যার। কার মেডেল? আর কিসেরই বা মেডেল? সুধীর নামের ছেলেটি দাঁড়িয়ে উঠে বলল, স্যার স্যার, আমার মেডেল স্যার। অন্য ছেলেটির দিকে তাকিয়ে আমি বললুম, ওর মেডেল তুমি নিচ্ছিলে কামিক্ষ? কামিক্ষ ওরফে কামাক্ষাচরণ মৌলিক নামে ছেলেটি বলে উঠল, নিচ্ছিলুম না স্যার, দেখছিলুম, তা ও দেবে না। ওর মেডেল যদিও না দেয়, তোমার কেড়ে নেওয়ার কি অধিকার আছে? বসো, ওরকম আর করবে না কিন্তু। কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের মধ্যে ভ্রাতৃভাব ও সখ্য থাকার ঔচিত্য সম্বন্ধে নীতি দীর্ঘ একটি বক্তৃতা দেওয়ার পরে ঈষৎ কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করলুম, ওই কি মেডেল দেখি? কোথায় পেলে এই মেডেলটা তুমি? ভেবেছিলুম আজকাল কলকাতায় পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা, সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হয়ে থাকে তারই কোনো কিছুতে সুধীর হয়তো 4র্থ স্থান বা ওই ধরনের কোনো সাফল্য লাভ করে ছোট্ট একটুকু একটা আধুলির মতো মেডেল পেয়ে থাকবে, এবং সম্পূর্ণ স্বাভাবিক যে সে সেটা ক্লাসে এনে 5 জনকে গর্ব করে দেখাতে চাইবে। এমনকি এই ছোট অবলম্বন করেই ক্লাস শুদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে এক বেলার জন্য ছুটিও চাইতে পারে। সুতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছলো তখন সেটাকে তাচ্ছিল্যের সঙ্গেই হাত পেতে নিলুম।
কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসলুম। না, এ তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল তো নয়। মেডেলটা খুবই পুরনো, বড় ও ভারী চমৎকার গড়ন। কি জিনিস দেখি? মেডেলের গায়ে কি যেন লেখা রয়েছে। আধো অন্ধকার ক্লাসরুমে ভালো করে পড়তে পারলাম না। ও পিঠে উল্টে দেখি মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা। পকেটে চশমাও নেই, মনে হলো অফিস ঘরের টেবিলেই ফেলে এসেছি। ইতিমধ্যেই অনেকগুলি ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারপাশে মেডেল দেখবার জন্য। তাদের ধমক দিয়ে বললুম, যাও বসে গে, সব ভিড় করে না এখানে। আরো একটা ছেলেকে বললুম, কি লেখা আছে মেডেলের গায়ে, পড় তো। ক্লাস 4-এর ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়ল, ক্রাইমিয়া, সেভাস্টোপোল, ভিক্টোরিয়া রেজিনা। আর ও পিঠে সার্জেন্ট এসবি পার্কিন্স, 6th ড্রাগন ব্যাচ, 1854 সালে স্যার। দস্তর মতো অবাক হয়ে গেলুম। ক্রাইমিয়ার যুদ্ধের সময় সেভাস্টোপোলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করার জন্য এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ডস সৈন্যদলের সার্জেন্ট পার্কিন্সকে। এ তো সাধারণ জিনিস মোটেই নয়। ক্রাইমিয়া, সেভাস্টোপোল, চার্জ অফ দি নাইট ব্রিগেড। কিন্তু কলকাতার নীলমণি দাসের লেনের সুধীর সাহার কাছে সে মেডেল কোথা থেকে আসলো? সুধীর, এদিকে এসো। এ মেডেল তুমি কোথায় পেয়েছো? ওটা আমার স্যার। তোমার তো বুঝলাম, কিন্তু পেলে কোথায় মেডেলটা? আমার দাদু দিয়েছেন স্যার। তোমার দাদু কোথায় পেয়েছিলেন সেটা কি তুমি জানো? হ্যাঁ স্যার, জানি। আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিল। কিভাবে? আমাদের মদের দোকান ছিল কিনা স্যার, মদ খেয়ে টাকা কম পড়লে ওটা বন্ধক রেখে গিয়েছিল স্যার, আর নিতে যায়নি। আর দাদুর মুখেই শুনেছি স্যার। হিসেব করে দেখলুম 86 বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে সেই বছর থেকে যে বছর সার্জেন্ট পার্কিন্স সে যেই হোক এ মেডেলটা পায়। তখন তার বয়স যদি 20 বছরও থেকে থাকে, এখন তার বয়স হওয়া উচিত 106। সুতরাং সে মরে ভূত হয়ে গেছে কোন কালে। সেদিন ছিল শনিবার, সকাল সকালই স্কুল ছুটি হয়ে যাবে এবং অনেক দিন পরে সেদিন দেশে যাব পূর্বেই ঠিক করে রেখেছিলাম। আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশাই ইতিহাস নিয়ে নাড়াচড়া করতেন। বেশ পড়াশুনো আছে তার, গ্রামেই থাকেন। ভাবলুম তাকে মেডেলটা দেখালে খুশি হবেন খুব। সুধীরের কাছ থেকে মেডেলটা চেয়ে নিলুম। সোমবার ফেরত দিয়ে দেবো সেটাও বললাম। স্কুলের ছুটির পরে বাসা থেকে সুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে এসে 2:30-এর গাড়ি ধরলাম। দেশের স্টেশনে যখন নামলাম তখন বেলা 5:30। 2 মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। সন্ধ্যের আগেই হয়তো পৌঁছতে পারা যেত, কিন্তু আমি খুব জোরে হাঁটিনি। ভাদ্র মাসের শেষ, বৃষ্টি তত
বেশি না হওয়ায় পথঘাট বেশ শুকনো খটখটে। অনেকদিন কলকাতায় থাকার পরে পথের ধারের বর্ষা শ্যামল গাছপালাগুলো চোখে বড় ভালো লাগছিল। তাই জোরে পা না চালিয়ে আস্তে আস্তে আমি হেঁটে আসছিলুম। এখানে প্রথমেই বলি, আমার বাড়িতে কেউ থাকে না। পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলেই রান্না করে দিয়ে আসতেন আমাকে বরাবরই। আমার এক বাল্যবন্ধু বৃন্দাবন অনেক বছর ধরেই বিদেশে থাকে। পিসিমার মুখে শুনলুম যে আজ দিন 15 হলো বৃন্দাবন বাড়ি এসেছে। শুনে আমার ভারী আনন্দ হলো। সন্ধ্যের পরেই ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নিয়ে নদীর ধারে বেড়াতে বার হলুম। যাবার সময় সুটকেসটা খুলে মেডেলটা পকেটে নিয়ে নিলুম। ভাবলাম বৃন্দাবনকেও দেখাবো। নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুন নদীর জল ভয়ানক বেড়েছে। নদীর জল কুল ছাপিয়ে দুধারের মাঠে পড়েছে এসে। অনেকক্ষণ বসে রইলুম। সন্ধ্যের অন্ধকার নামলো একটু একটু করে। তখন বাদুড়ের দল বাসায় সব ফিরছে। কেউ কোনো দিকেই নেই। এক জায়গায় বর্ষার তোড়ে নদীর পাড় ভেঙে গিয়েছে। অনেকটা উঁচু পাড়, নিচে খরস্রোতা বর্ষার নদী। জায়গাটা দিয়ে যেতে যেতে একবার মনে হলো কি রকম ভেঙেছে একবার দেখি। পাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি। পাড়টা সেখানে অনেকখানি উঁচু আর জল অনেকটাই নিচে। হঠাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছা জেগে উঠল। আমি লাফ দিয়ে পাড় থেকে জলে থাকতে থাকতে ইচ্ছাটা যেন ক্রমশই বেড়ে উঠল। লাফাই, একবার দিলাপ। অথচ বর্ষার খরস্রোতা নদী, উঠে ফেললে দুখানা হয়ে যায়। আমি সাঁতারও জানি না। গভীর জল পাড়ের নিচেই। ইচ্ছাটা যেন কিছুতেই সামলাতে পারছি না। এমনকি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলেই আমাকে লাফ দিতেই হবে, নইলে আমার জীবনের সব কিছুই চলে যাবে। তাড়াতাড়ি নদীর পাড়ে থেকে একরকম জোর করেই চলে এলুম। কারণ যেন মনে হচ্ছিল এরপর আমার আর যাওয়ার ক্ষমতা থাকবে না। পা দুটো যেন ক্রমশ শীষের মতো ভারী হয়ে উঠছে। এরপর ওই বিপজ্জনক নদীর পাড় থেকে পা দুটোকে নাড়াবার ক্ষমতাও চলে যাবে আমার। নদীর ধার থেকে বৃন্দাবনের বাড়ি আসবার পথে ওসব ইচ্ছে আর কিছুই নেই আমার। আমি নিজের মনোভাবে নিজেই আশ্চর্য হয়ে গেলুম। কি অদ্ভুত! এরকম হওয়ার মানে কি? ট্রেনে বসে অতিমাত্রায় চা খেয়েছিলুম, মনে পড়ল। এই ভাদ্র মাসের গরমে এত চা খাওয়া মনে হয় ঠিক হয়নি। তার উপর বাড়ি এসে আরো 2-3 পেয়ালা চা খেয়েছি। এসবই বোধহয় ওরকমটা হয়ে থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই তাই। বৃন্দাবনের বাড়ি পৌঁছালাম আমি। বৃন্দাবনকে অনেকদিন পরে দেখে সত্যি আমার খুবই আনন্দ হচ্ছিল। দুজনে অনেক রাত পর্যন্ত বসে অনেক গল্প করলুম। অনেক বছরের জমানো অনেক সুখ দুঃখের কাহিনী। বড় গরম আজ, কোথাও এতটুকুও বাতাস নেই। ভাদ্র মাসের গুমোট গরম। বৃন্দাবন বলল, চল ভাই, ছাদে গিয়ে বসি, গল্প করবো যে, তবুও একটু হাওয়া পাওয়া যাবে। তুই আমাদের এখানে খেয়ে যাবি ভাই। মা বলেছেন ওদের বাড়িতেও খবর দেওয়া হয়ে গেছে কিন্তু। দুজনেই ছাদে উঠলাম। বাড়িটা ছিল দোতলা। ছাদের ওপর
একখানা মাত্র ঘর আছে। আমি জানতুম বৃন্দাবনের কাকা এই ঘরটায় থাকেন। দোতলা উঠে দেখলাম বাড়ির পেছন দিকটায় বাঁশের ভাড়া বাঁধা। আমি বললাম, বাড়িতে রাজমিস্ত্রি খাটছে বুঝি বৃন্দাবন? হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। কাকার ঘরটা মেরামত হবে। উত্তর দিকের দেওয়ালটার গা থেকে নোনা ধরা ইটগুলোকে টেনে টেনে বার করা হচ্ছে যে। বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঢুকলো। আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব। খানিকক্ষণ ঘরের মধ্যেই গল্প করে আমি একটু জল খেতে চাইলাম। বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেল। আমিও আর ঘরের মধ্যে বসে থাকিনি, ছাদে পায়চারি করতে লাগলাম। ছাদে কেউ নেই। অন্ধকার ছাদটা যে দিকটায় রাজমিস্ত্রিরা ভাড়া বেঁধে কাজ করছে, পায়চারি করতে করতে সেখানটাতে গিয়ে দাঁড়িয়ে দেখছি আমি। হঠাৎ আমার মনে হলো, ছাদ থেকে লাফ দিয়ে দেখি না কেমন লাগে। দি নাকি লাফ? বেশ হবে, লাফ দেব। প্রায় দুর্দমনীয় ইচ্ছা হলো আমার লাফ দেবার। লাফ দেবাই ভালো, আমাকে আমাকে লাফ দিতেই হবে। দি লাফ দিই আমি। এমন সময় বৃন্দাবন ছাদের ওপরে এসে বলল, আয়, ঘরের মধ্যে আয়, মা চা পাঠিয়েছেন। ওখানে দাঁড়িয়ে আছিস কেন রে ভাই? আরো প্রায় আধ ঘন্টা কথা বলবার পরে নিচে থেকে চা ও খাবার এসে পৌঁছলো। আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্পগুজব করলুম। তারপর বৃন্দাবন খাওয়ার কতদূর জোগাড় হলো সেটা দেখতে নিচে চলে গেল। ঘরের মধ্যে বড় গরম। আমি বাইরের ছাদে খোলা হাওয়ায় আবার বেড়াতে লাগলুম। রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে আমি আবার এসে দাঁড়িয়ে আছি। দাঁড়াতেই আমার আবার মনে হলো, লাফ এবার আমাকে দিতেই হবে। কেউ নেই ছাদে, কেউ বাধা দিতে আসবে না আমাকে। এই উপযুক্ত অবসর। সঙ্গে সঙ্গে আমার মনের গভীর তলায় কে যেন বলছে, লাফ দিও না মূর্খ, লাফ দিও না, পড়ে চূর্ণ হয়ে যাবে। আমার মাথার মধ্যে কেমন ঝিম ঝিম করছে। কতক্ষণ পর জানি নে, এবং কিসে থেকে কি হলো তাও জানি নে। হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙল। দেখি বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে। এ কি সর্বনাশ ভাই, তুই লাফ দিয়ে পড়লি দেখলুম যেন। ভাগ্যিস বাঁশে পা বেঁধে গিয়েছিল, তাই রক্ষে। কি হলো তোর বলতো ভাই? আমার মাথা যেন কেমন ঘুরছিল, গা ঝিম ঝিম করছিল। বৃন্দাবনকে আমি বললুম, আমি ভাই কিছুই জানি না তো। বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমায় শুইয়ে দিল। সকলে বলল, ট্রেনে আসার দরুন আর গরমের কারণে শরীর কি রকম খারাপ হয়ে মাথা ঘুরে আমি নাকি পড়ে গিয়েছিলাম। কিন্তু আমি জানি মাথা ঘুরে আমি পড়ে যাইনি। লাফ আমি ইচ্ছে করেই দিয়েছিলাম। তবে ঠিক যে সময়টাতে আমি লাফ দিয়েছি সে সময়ের কথাটা আমি
অনেক চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারলাম না। বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করলাম। পাশ ফিরতেই হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকল। পকেটে হাত দিয়ে দেখি সুধীরের সেই মেডেলটা। আশ্চর্য, এটার কথা এতক্ষণে একেবারে ভুলে গিয়েছিল। বৃন্দাবনকে সেটা দেখালাম। ওদের বাড়ির সকলেই মেডেলটা হাতে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। রাত্রিরে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। আমার বাড়িতে কেউ নেই বর্তমানে, একাই থাকি এক ঘরে। একটা জিনিস লক্ষ্য করছি, যখন থেকে বৃন্দাবনের বাড়ি থেকে বার হয়ে পথে পা দিয়েছি তখন থেকেই কেমন এক ধরনের ভয় করছে আমার। বাড়িতে যখন ঢুকলুম তখন ভয়টা যেন বাড়ল। একা ঘরে কতবার এর আগে শুয়েছি, এমন ভয় আমার কোনো দিনও হয়নি। শরীরটা মনে হয় সত্যিই খারাপ হয়েছে। শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়াটা স্বাভাবিকই। আলো নিভিয়ে আমি শুয়ে পড়লুম। আমার শিয়রের কাছে একটা বড় জানালা। জানালা দিয়ে বাড়ির পেছনের বন বাগান সবই চোখে পড়ে। বেশ জ্যোৎস্না উঠেছে, কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না। হাওয়া আসবে বলে জানালাটা খুলে রেখেছি। কতক্ষণ ঘুম হয়েছিল জানি নে, মনে হয় ঘন্টা খানেকের বেশি হবে না। হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। আমার মনে হতে লাগলো আমার শিয়রের দিকে জানালায় কে যেন দাঁড়িয়ে রয়েছে, যেন মাথা তুলে সেদিকে চেয়ে দেখলেই তাকে আমি দেখতে পাব। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই ভীষণ ভয় হলো। অথচ কিসের যে ভয় তাও জানি নে। এমন ভয় যে কিছুতেই শিয়রের জানালার দিকে আমি তাকাতে পারলাম না। চোখে না দেখলেও আমার বেশ মনে হলো জানালার গড়াদেতে দুটো হাত রেখে কে যেন দাঁড়িয়ে আছে। জ্বলন্ত চোখে সে আমার দিকে চেয়ে রয়েছে। আমি ওদিকে চাইলেই হয়তো তাকে দেখতে পাবো। প্রাণপণে চোখ বুঝে আমি শুয়ে রইলুম। কিছুতেই আমি চাইব না। ঘুমাবার আমি চেষ্টা করতে লাগলাম, কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পচেছে? কিসের পচা গন্ধ? যেন আয়োডিন, লিন্ট, মলম প্রভৃতির উগ্র গন্ধের সঙ্গে পচা ক্ষতের গন্ধ মেশানো। এতকাল বাড়িতে থাকা নেই, যার উপর বাড়ি ঘর ধর পরিষ্কার রাখার ভার, সে যে কিছুই দেখাশোনা করে না সেটা বোঝা গেল। কে যেন আমার মনের ভেতরে বলছে, সে দেখো, তোমার মাথার শিয়রের জানলার দিকে চেয়ে দেখো না। ঘরের চারিধারে কিসের যেন একটা প্রভাব, কোনো অমঙ্গলজনক, হিংস্র, উগ্র, অশান্ত ধরনের ব্যাপার। ঠিক বলে বোঝানো যায় না। আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত। সে এমন বিপদ যা আমাকে মরণের দৌড় পর্যন্ত পৌঁছে দিতে পারে। এমনকি সে দৌড়ের চৌকাঠ পার করে অন্ধকার মৃত্যুপুরীর হিমশীতল নীরবতার মধ্যে ডুবিয়ে দিতেও পারে আমাকে।
চাইবো না, কিছুতে চাইবো না শিয়রের জানালার দিকে। কিন্তু যে প্রভাবই হোক, আমার ঘরের মধ্যে দেওয়ালের এ পিঠে তার অধিকার নেই। বহুকাল ধরে পূর্বপুরুষেরা শালগ্রামের অর্চনা করেছেন এ ঘরের মধ্যে। এর মধ্যে কারোর কিচ্ছু খাটবে না। আমার মনেই আবার এ কথাগুলি যেন বলল। অন্ধকার রাত্রে নির্জন ঘরে মন কত কথা কয়। হঠাৎই জানালার ধারে কি যেন শব্দ হলো। অদ্ভুত ধরনের শব্দটা। কে যেন জানালার গরাদের উপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। একবার, দুবার, তিনবার ভয়ে আমার বুক টিপ টিপ করতে লাগলো। কাউকে ডাকবো চিৎকার করে? একবার চেয়ে দেখবো জানালার দিকে জিনিসটা কি? হঠাৎ আমার মনে পড়ল একটা ধাড়ি বেজি অনেক দিন থেকেই বাইরের দেওয়ালে কড়িকাঠের খোলে বাসা বেঁধে আছে। আজ বিকেলেও সেটাকে একবার দেখেছি। জানলার উপরকার কাঠে সেটা পোকামাকড় বা জোনাকি ধরেছে। এ হয়তো তারই শব্দ। কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো। ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন। শরীর অসুস্থ থাকলে কত সামান্য কারণ থেকে ভয় পায় মানুষ। পাশ ফিরে এবার ঘুমোবার চেষ্টা করলুম স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু আমার এ ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না। এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাত্রে আমি একা নই। আরো কে এখানেই আছে। নিদ্রাহীন চোখে সে আমার ওপর খড় দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে। আমায় সে নিরাপদে বিশ্রাম করতে দেবে না আজ। বারবার ঘুম আসে, আবার তন্দ্রা ছুটে যায়। অমনি জেগে উঠি আমি। কিন্তু চোখ চাইতে বা বিছানার উপরে উঠে বসতে সাহস হয় না। আর সেই শব্দটা মাঝে মাঝেই জানালার গরাদের উপরে হতে শুনি। খুব মৃদু কারাঘাতের শব্দ যেন। যেন শব্দটা বলছে, চেয়ে দেখ, পিছন ফিরে জানলার দিকে চেয়ে দেখ। ঘামে দেখি বিছানা ভেসে গিয়েছে আমার। ভাদ্রের গুমোট গরম কিনা। দিনের আলো ফুটলে লোকজনের শব্দ কানে যেতেই রাতের ভয়টা মন থেকে কোথায় গেল মিলিয়ে। নিশ্চিন্ত মনে বেলা 9টা পর্যন্ত ঘুম দিল। তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে বার হওয়া গেল। এই সময় একটা ঘটনা ঘটল। তখন আমি তার বিশেষ কোনো মূল্য দিইনি, কিন্তু পরে সব কথা মনে মনে আলোচনা করে সেটা ভারী আশ্চর্য বলে মনে হয়েছিল। ও পাড়ার পথে আমার সেই জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা হলো। তাকে দেখবার জন্য আমি মেডেলটা কাল রাত্রে সঙ্গে নিয়েই বেরিয়েছিলাম। কিন্তু বৃন্দাবনের বাড়িতে নিমন্ত্রণের জন্য তার সঙ্গে দেখা করতে পারিনি। আমায় দেখে তিনি বললেন, এই যে সুরেন, ভালো আছো তো বাবা? কাল তুমি এসেছিলে দেখলুম, তবে অনেক রাত, তাই আর ডাকলুম না। বোধহয় বৃন্দাবনের বাড়ি গেছিলে, সেখান থেকেই ফিরছিলে বোধহয়। আমি তখন ছাদে পায়চারি করছিলুম। যা গরম পড়েছে বাবা, তাই রাতে আর ঘুম আসতে চায় না তাড়াতাড়ি, তাই ছাদে উঠে পায়চারি করছিলুম। তবে তোমার সঙ্গে লোক রয়েছিল বলে আরও ডাকলুম না।
ওই লোকটা কে বাবা? খুব লম্বা বটে, যেন সিক্কি বা পাঞ্জাবির মতন লম্বা। তোমার বন্ধু বুঝি? বাঙালির মধ্যে এমন চেহারা, বেশ বেশ। আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখের দিকে চেয়ে বললুম, আমার সঙ্গে লম্বা লোক কাল রাত্রে? সে কি জ্যাঠামশাই? আমি তো কিছু জানি না। তোমার সঙ্গে লোক ছিল না বলছো বাবা? একা যাচ্ছিলে? আমার চোখের দৃষ্টি একেবারে কি এত খারাপ হয়ে গেছে বাবা? তাই হবে জ্যাঠামশাই, চোখে কিরকম ঝাপসা দেখে থাকবেন, বয়স হয়েছে তো। আমার সঙ্গে কেউ ছিল না, তাছাড়া আপনাদের বাড়ির সামনে আম গাছটার ছায়া, কিরকম আলো আধার দেখেছেন চোখে, অমন ভুল হয়? কি আশ্চর্য কাণ্ড বাবা, এতটা ভুল হবে চোখে? আম গাছের এই দিকে যখন তুমি টর্চ জ্বাললে, তখন দেখলুম তুমি আর তোমার পিছনে একজন লম্বা মতন লোক। তারপর তুমি টর্চ নিভিয়ে আম গাছের ছায়ার মধ্যে ঢুকে গেলে। তখন যথেষ্ট আলো আর আম গাছের ছায়ার অন্ধকারে আমি বেশ দেখতে পেলুম লোকটা তোমার পিছনে পিছনে যাচ্ছে। তোমার মাথার চেয়েও অনেক লম্বা, তা 1 হাত মতন লম্বা হবে বটে, তোমার একেবারে পিছনে। তবে খুব ভালো তো দেখতে পেলুম না অত দূর থেকে, আর আলো অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা গেল না, তাই ঠিকভাবে বলতে পারছি না। এমনকি তোমাকে জানো তো, একবার আমি ভাবলাম তোমাকে ডাকবো আর ডেকে নিয়ে জিজ্ঞেস করব যে বন্ধুটা কে। একেবারে এত ভুল হবে আমার চোখে বলছো বাবা? জ্যাঠামশাইকে পুনরায় বুঝিয়ে বললাম, আমার সঙ্গে কাল কেউই ছিল না, আমি একাই ছিলুম। সুতরাং তার দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এ ব্যাপারের অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না। সারাদিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল। গতকাল রাত্রের ভয়ের ব্যাপার দিনের আলোয় এত হাস্যকর বলে আমার নিজের কাছেই মনে হলো যে বৃন্দাবনকে সে কথাটাও বলিনি আমি। রাত্রের ট্রেনে কলকাতায় ফিরব। বৃন্দাবনদের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি। তখনই সন্ধ্যের অন্ধকার বেশ নেমেছে। বাউরি পাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আমি তখন আসছি। বাগানটা পার হতে প্রায় 5-6 মিনিট লাগে। মস্ত বড় বাগান। বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পেছনে ফিরে চাইলুম। কি ভেবে চাইলুম সেটা আমি জানি না। সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল। কে কে ওটা? কে ওখানে দাঁড়িয়ে? কে আছো? কে? রাস্তা থেকে একটু পাশেই আগাছার জঙ্গলের মধ্যে আধো অন্ধকার এক অদ্ভুত মূর্তি, খুব লম্বা। তার মাথায় ঘোড়ার বালামুচি সেই এক লম্বা ধরনের টুপি, পাতলা লোহার চেন দিয়ে ভূতনির সঙ্গে বাঁধা। ছবিতে গোরা সৈনিকের মাথায় যে ধরনের টুপি দেখা যায় ঠিক সেরকমই। মূর্তিটা যেন নিশ্চল নিস্পন্দ অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার কাছ থেকে মাত্র 10 গজ কি তারও কম দূরে। মরিয়ার মতো আর একটু এগিয়ে গেলুম।
এই ভয়ানক কৌতূহল আমাকে চরিতার্থ করতেই হবে যেন। মূর্তি নড়েও না, চড়েও না, যেন নিশ্চল পাথরের মূর্তি। কিন্তু বেশ স্পষ্ট দেখছি 7-8 গজ মাত্র দূরে তখন মূর্তিটা দাঁড়িয়ে, আর ঘোড়ার বালামচির লম্বা টুপি ও ইস্পাতের চেনের স্ট্যাম্প স্পষ্ট আমি দেখতে পেলাম তার গায়ে। আমার পা ঠক ঠক করে কাঁপতে লাগলো, সারা দেহ কেমন অবশ হয়ে আসছে, মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে। বোধহয় আর আধ মিনিট এভাবে থাকলে মূর্ছিত হয়ে যেতাম, কারণ সেই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে আমার পা দুটো বেজায় ভারী হয়ে গেছে, নড়বার উপায় নেই মূর্তির সামনে থেকে আমার। কিন্তু ঠিক সেই সময় বাউরি বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা ঢুকলো। 2-3 জন লোকের গলার শব্দ শুনে আমার সাহস ফিরে এলো। আমি ওদের ডাক দিলুম, কারা কারা ভাই তোমরা, আমায় এখানে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি ওদের ডাক দিয়েই হঠাৎ করে আবার চুপচাপ দাঁড়িয়ে গেলাম। ওরা ছুটে এলো, আমায় ওখানে বনের মধ্যে দেখে খুব আশ্চর্য হয়ে বলল, ওখানে কি বাবু, কি হয়েছে? তারপর লণ্ঠন তুলে ওরা আমার মুখ দেখে বলল, ও আপনি, কি হয়েছে আপনার? মুখ একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গেছে, ভয় টয় পেলেন নাকি? অবশ্য বাউরি বাগান জায়গাটা ভালো নয়, সন্ধ্যের পর এখানে অনেকেই ভয় পায়। ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুলে ধরল আমার মুখের দিকে, সেই আলোয় দেখলাম সামনের মূর্তিটা তখনও সেখানে ঠিক সেই রকম ভাবেই দাঁড়িয়ে আছে। একজন তাদের মধ্যে আমায় বলল, কি দেখেছিলেন এখানে দাঁড়িয়ে বাবু? এই সারা গাছটা? আরো একজন বলল, গাছটার ডালপালা কেটে মাথায় ঝোপের মতন করে রেখেছে, যেন মানুষ বলে অন্ধকারে ভুল হয় বটে। চলে আসুন বাবু, ওখান থেকে চলে আসুন, চলুন। আমিও দেখলুম সারা গাছই বটে, মাথার দিকের পাতাগুলো ছেঁটে গাছটাকে দেখতে হয়েছে ঠিক হর্স গার্ডদের ঘোড়ার বালামুচির টুপি। লোকের চোখের কি ভুলি না হয়। কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে বলছিলাম, ভেবেই লজ্জা হলো মনে মনে। তিনি বৃদ্ধ লোক, তার চোখের ভুল তো হতেই পারে, আমারই যখন এই অবস্থা। ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিল। পরের দিন স্কুলে সুধীরের মেডেলটা ফেরত দিয়ে দিলুম। সুধীর আমায় বলল, স্যার, আপনাকে একবার দাদু ডেকেছেন, আমার সঙ্গে ছুটির পর আমাদের বাড়ি চলুন, দাদু আপনাকে নিয়ে যেতে বলেছেন স্যার। সুধীরের দাদু আমায় বললেন, যাক, আমার বড় ভয় হয়েছিল মাস্টার বাবু। সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গেছিলেন দেশে, শুনলাম কি না? আপনার দেশের ঠিকানাটা তো জানতাম না, তাহলে একটা তার করে দিতুম। ও মেডেলটা আমার বাবাকে একজন গোরা সৈন্য দিয়ে যায়, আমি তখন জন্মাইনি। বন্ধক দিয়েছিল আর উদ্ধার করতে পারেনি সেই মেডেলটা। বেজায় মাতাল আর গোয়ার ছিল লোকটা। ও মেডেলের বহু বিপজ্জনক ঘটনা আছে। আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলেই তার বড় বিপদ ঘটে। আমার এক ভগ্নিপতি
একবার কিছুতেই শুনলেন না। অনেক কাল আগের কথা। বাড়ি নিয়ে গেল মেডেলটা দেখাতে। সেই দিনই সন্ধ্যের সময় ছাদ থেকে পড়ে মারা গেল আমার ভগ্নিপতি। মৃতদেহের পকেট থেকে বেরোলো সেই মেডেলটা। হ্যাঁ মাস্টার বাবু, আমার নিজের ভগ্নিপতি। মিথ্যে কথা তো বলবো না। আজ 27-28 বছর আগেকার কথা। ওটা আরো 2-1 জন নিয়েছিল, তক্ষুনি ফেরত দিয়ে চলে গেছে। বলে রাত্রে নাকি ভয় পায়, গা ছমছম করে, কে যেন পেছনে ফলো করছে বলে মনে হয়। ও বাইরের লোকের সহ্য হয় না সেই মেডেল, প্রাণ পর্যন্ত বিপন্ন হয়। তাই ভাবছিলুম আপনাকে একটা তার করে দেব। আমি কলের পুতুলের মতো শুধু বললুম, ছাদ থেকে পড়ে গিয়েছিল। আবার পকেটে মেডেলটাও পাওয়া গেছিল। একটা কথা বলা দরকার। মাসখানেক পরে আমি একবার দেশে যাই। বাউরি বাগানে ঢুকে যেখানে সে রাত্রে ভয় পেয়েছিল, সেদিকে চেয়ে দেখি সে সারা গাছটা কোথাও আমার চোখে পড়ল না। যে আম গাছটার ধারে সারা গাছটা দেখেছিলুম, সেই দিন মানে আমি বেশ ভালো করে দেখেছিলুম, না, কোথাও সে সারা গাছটা নেই। বা গাছ কেটে নিলে যে গুড়িটা থাকবে তারও কোনো চিহ্ন নেই। কোশমিনকালে সেখানে যে একটা বড় সারা গাছ ছিল বলে মনেও হয় না সেই জায়গাটা দেখে। তাহলে সেই দিন যে লোকগুলো বলল এইখানে একটা গাছ আছে, আর আমিও তো দেখলাম সেই গাছটাকে, তবে কি সেটা গাছ ছিল নাকি অন্য কিছু? তাহলে ওই মানুষগুলোই বা কারা ছিল যারা আমাকে স্টেশন অবধি পৌঁছে দিল? গল্প এখানেই শেষ, কিন্তু অশান্ত আত্মার কাহিনী কি সত্যি শেষ হলো? একটা পুরনো ইংরেজি মেডেল, যেটা যুদ্ধক্ষেত্রের বীরত্বের প্রতীক, আবার একই সঙ্গে এক মাতাল সৈনিকের লজ্জাজনক পতনের চিহ্ন। সেই মেডেল আজও বেঁধে রেখেছে সেই সৈনিকের আত্মাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, পরিবারের কাউকে সে কোনোদিনও কোনো ক্ষতি করেনি। তারা যেন সবসময় নিরাপদ, কারণ মেডেল তো তাদের উত্তরাধিকার, তাদের রক্তের স্মৃতি। কিন্তু যেই এই মেডেলটিকে কৌতূহলবশে ছুঁতে গেছে বা নিজের কাছে রাখতে চেয়েছে, অথবা শুধু দেখব বলে সেই পরিবারের কাছ থেকে নিয়ে এসেছে, তার জীবনে নেমে এসেছে অদ্ভুত দুর্ভাগ্য। কোনো অদৃশ্য ছায়া তাদের পিছু নিয়েছে, কোনো ভয়াল শক্তি তাদের তাড়া করেছে। যতক্ষণ না সেই মেডেল ফেরত দেওয়া হয়েছে সেই পরিবারটিকে, ততক্ষণ তাদের মুক্তি মেলেনি। এই সত্যের সাক্ষী হয়েছে পরিবারের ভগ্নিপতিও। সেও ভেবেছিল মেডেলটা নিছক একটা পুরনো ধাতুর টুকরো। হাতে নিয়ে বোঝে এটা কোনো বস্তু নয়, এটা এক অভিশপ্ত বন্ধন। বন্ধন সেই ইংরেজ আত্মার, যে মৃত্যুর পরও তার পদকের শৃঙ্খলে আটকে আছে।
তাহলে প্রশ্ন থেকেই যায়, শিক্ষক যিনি কৌতূহল বশে মেডেলটা নিয়েছিলেন তিনি কি পারলেন সেই ব্রিটিশ ভূতের থেকে মুক্তি পেতে, নাকি সেই অদৃশ্য সৈনিক আজও তার ছায়ার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে? শেষে একটা জিনিস স্পষ্ট, ওই পরিবারকে কোনোদিন ভূত ছোঁয় না, কারণ মেডেল তাদের নিজের। কিন্তু যদি কখনো আপনার হাতে পড়ে যায় সেই ধাতুর টুকরো, মনে রাখবেন সেটি শুধু ইতিহাস নয়, সেটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ। তো বন্ধুরা, এই গল্প এখানেই শেষ হলো। আমাদের দেখা হবে আবার কোনো এক ভয়ের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।